ধনী ব্যক্তিরা সম্পত্তি সংগ্রহ করে, গরিব আর মধ্যবিত্ত শ্রেণী দায় সংগ্রহ করে। তারা এগুলোকে সম্পত্তি বলে মনে করে। যখন ধনবান বাবা মাইক আর আমাকে এটা বুঝিয়ে বলেছিলেন, আমরা ভেবেছিলাম উনি খুব মজা করছেন। তখন আমরা প্রায় তরুণ, ধনী হবার গোপন তথ্য জানার আমাদের গভীর আগ্রহ, আর তার কাছে ছিল তারই উত্তর। জবাবটা এত সহজ, কিন্তু আমাদের ভাবতে দীর্ঘ সময় লেগেছিল। সম্পত্তি কি? মাইক জিজ্ঞেস করল। এখন এ নিয়ে দুশ্চিন্তা করো না, ধনবান বাবা বলেছিলেন। ভাবনাটা মাথায় ঢুকে যেতে দাও। তুমি যদি এই সরল সত্যটা উপলব্ধি করতে পারো, তোমার জীবনে একটা পরিকল্পনা থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। এটা খুব সাধারণ বলেই এই ভাবনাটা বাদ চলে যায়। আপনি বলতে চাইছেন আমাদের শুধু জানতে হবে সম্পত্তি কি আর সেগুলি সংগ্রহ করতে হবে, তাহলে আমরা ধনী হব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা মাথা নাড়লেন। এটা এতটাই সরল, এটা যদি এত সহজ হয় তাহলে সবাই ধনী হয় না কেন? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা মিটিমিটি হাসলেন। কারণ লোকেরা সম্পত্তি আর দায়ের মধ্যে প্রভেদ কী তা জানে না। আমার মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বড়রা এত বোকা কেন? এটা যদি এতই সোজা, এটা যদি এতই গুরুত্বপূর্ণ, সবাই এটা খুঁজে বার করার চেষ্টা করে না কেন? আমার ধনবান বাবার মাত্র কয়েক মিনিট লেগেছিল সম্পত্তি আর দায়ের মধ্যে প্রভেদ কী বোঝাতে। একজন পূর্ণবয়স্ক হিসেবে অন্য পূর্ণবয়স্কদের এটা বোঝাতে আমার অসুবিধা হয়, কারণ পূর্ণবয়স্কদের বুদ্ধি বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তাধারার সরলতার জন্য বিষয়টি সম্পূর্ণ বয়স্কদের দৃষ্টি এড়িয়ে যায়, কারণ তারা নানা রকম শিক্ষা পেয়েছে। তারা শিক্ষা পেয়েছে অন্যান্য শিক্ষিত পেশাদার ব্যক্তি, যেমন ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, ফিনান্সিয়াল প্ল্যানার ইত্যাদির কাছ থেকে। পূর্ণবয়স্ক হিসেবে সব শিক্ষা ভুলে যেতে বলতে, অথবা আবার শিক্ষার শুরু, শিশুর সারল্য ফিরে পাওয়ার কথা বলতে যা হয় খুবই মুশকিল। একজন পূর্ণ বয়স্ক বুদ্ধিমান ব্যক্তি প্রায় এত সরল সংজ্ঞার প্রতি মনোযোগ দেওয়াকে আমি বোকামি মনে করি। ধনী বাবা কিস আদর্শে বিশ্বাস করতেন। এর মানে হলো কিপ ইট সিম্পল স্টুপিড, সরল করে রাখো। তিনি দুজন তরুণ ছেলের মধ্যে সরল বিষয়টি সহজ করে দিয়েছিলেন, আর সেটাই তাদের আর্থিক ভিত্তিকে সুদৃঢ় করেছিল। তাহলে গণ্ডগোলের আসল কারণ কি? অথবা কি করে এত সহজ একটা জিনিস এত কঠিন হয়ে ওঠে? কেনই বা মানুষ একটা সম্পত্তি কিনবে যেটা আসলে একটা দায়? উত্তরটা প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে খুঁজে পাওয়া যায়। আমরা সাক্ষরতা বা শিক্ষা কথাটার উপর জোর দিই। আর্থিক সাক্ষরতা বা আর্থিক শিক্ষা নয়। শব্দ নিয়ে সম্পত্তি আর দায়ের সংজ্ঞা বোঝানো যায় না। বস্তুত আপনি যদি সত্যি বিভ্রান্ত হতে চান, অভিধানের সম্পত্তি আর দায়ের মানে দেখুন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাকাউন্টেন্টের জন্য এই সংজ্ঞা হয়তো ভালো শোনায়, কিন্তু সাধারণ মানুষের কাছে এর কোনো অর্থ নেই। কিন্তু আমাদের বড়দের অহংকারবোধ এত বেশি যে কোনো অর্থ বুঝতে না পারলেও সেটা স্বীকার করতে দ্বিধা হয়। ধনবান বাবা বলেছিলেন, শব্দ দিয়ে ব্যাখ্যা হয় না, সংখ্যা দিয়ে বোঝাতে হয়। আর তোমরা যদি সংখ্যা জ্ঞান না থাকে, তাহলে জমিতে একটা গর্ত ও ভূসম্পত্তির মধ্যে প্রভেদ কোথায় সেটা বুঝে উঠতে পারবে না। অ্যাকাউন্টিংয়ের বিষয়ে ধনবান বাবা বলতেন, শুধু সংখ্যা নয়, সংখ্যাগুলো তোমায় কি বলছে সেটাই গুরুত্বপূর্ণ। একটা শব্দের মতন, শুধু কথা নয়, কিন্তু কথার মধ্যে দিয়ে যে গল্পটা বলা হচ্ছে সেটাই বক্তব্য। অনেক লোকে বই পড়ে, কিন্তু বিশেষ কিছু বোঝে না। পড়ে উপলব্ধি করার ক্ষমতা ভিন্ন ভিন্ন। আমি সম্প্রতি একটা নতুন ভিসিআর কিনেছি। এতে একটা গাইড বই দেওয়া আছে, যাতে ভিসিআরের প্রোগ্রাম করার পদ্ধতি বোঝানো আছে। আমি শুধু শুক্রবার রাত্রিতে আমার প্রিয় টিভি শোটা রেকর্ড করতে চেয়েছিলাম। ম্যানুয়ালটা পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল জগতে ভিসিআর প্রোগ্রামিং শেখার চেয়ে জটিল কিছু নেই। আমি কথাগুলো পড়তে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না। আমি অক্ষরগুলো চেনার জন্য যদি এ গ্রেড পাই, তাহলে তার মানে বোঝার জন্য হয়তো এফ গ্রেড পাবো। বেশিরভাগ লোকের জন্য আর্থিক স্টেটমেন্ট বা বক্তব্যগুলো অনেকটা এইরকম। তুমি যদি ধনী হতে চাও, তোমাকে সংখ্যা পড়তে আর তার অর্থ উপলব্ধি করতে হবে। আমার ধনবান বাবার কাছে হাজারবার এই কথা শুনেছি। আমি আরও শুনেছি ধনীরা সম্পত্তি সংগ্রহ করে, কিন্তু গরিব আর মধ্যবিত্তরা দায় সংগ্রহ করে। এবার সম্পত্তি আর দায়ের তফাৎ কোথায় তা বলি। বেশিরভাগ অ্যাকাউন্টেন্ট, তার আর্থিক বিষয়ে পেশাদাররা এই সংজ্ঞায় বিশ্বাস করে না। তবে এই সরল ছবিগুলো দুটি বালকের মনে আর্থিক শিক্ষার দৃঢ় বুনিয়াদ
গড়ে তুলেছিল। 13 বছরের কম বয়সী ছেলেদের শেখানোর জন্য ধনবান বাবা যথাসম্ভব ছবি ব্যবহার করে, কত কম সম্ভব শব্দ ব্যবহার করে এবং বেশ কয়েক বছর কোনো রকম সংখ্যা ব্যবহার না করে সব কিছু খুব সরলভাবে বুঝিয়েছিলেন। সম্পত্তির ক্যাশ ফ্লো প্যাটার্ন। এই সহজ বাক্সটা একটা ইনকাম স্টেটমেন্ট, আয়ের বিবৃতি, যাকে বেশিরভাগ সময় লাভ ক্ষতির স্টেটমেন্ট বলা হয়। এটা দিয়ে আয় ও ব্যয়ের পরিমাপ করা হয়। অর্থের প্রবেশ ও বহির্গমন। নিচের নকশাটা ব্যালেন্স শিটের। একে এরকম বলা হয় কারণ এতে সম্পত্তি আর দায়ের তুলনামূলক বিচার করার কথা থাকে। অর্থ সংক্রান্ত শিক্ষাপ্রাপ্ত বেশ কিছু ছাত্রছাত্রী ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সম্পর্কে জানে না। এই সম্পর্কটা বোঝা খুবই জরুরি। সম্পত্তি ও দায়বদ্ধতার প্রভেদ কোথায় সেটা বোঝার অক্ষমতাই আর্থিক সংগ্রামের মুখ্য কারণ। দুটো কথার সংঘাতেই এই বিভ্রান্তির কারণ খুঁজে পাওয়া যায়। আপনি যদি আরও বিভ্রান্ত হতে চান তাহলে অভিধানে সম্পত্তি আর দায়ের শব্দ দুটির অর্থ একবার খুঁজে দেখুন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাকাউন্টেন্টের কাছে হয়তো শব্দগুলির অর্থ সুস্পষ্ট হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা দুর্বোধ্য ভাষার শামিল। কথাগুলোর সংজ্ঞা পড়া যায় কিন্তু এর যথার্থ উপলব্ধি করা কঠিন। তাই আমি আগে যেমন বলেছি, আমার ধনবান বাবা দুজন অল্পবয়স্ক ছেলেকে সরল ভাষায় বুঝিয়েছিলেন। বলেছিলেন, সম্পত্তি তোমার পকেট গরম করে, সুন্দর, সহজ, ব্যবহারযোগ্য। এখন যেহেতু সম্পত্তি আর দায় ছবি দিয়ে বোঝানো হয়ে গেছে, কথা দিয়ে সংজ্ঞার বর্ণন এবার হয়তো অপেক্ষাকৃত সহজ হবে। সম্পত্তি এমন জিনিস যা আমাদের পকেটে অর্থাগম করে, অথচ দায় এমন একটা জিনিস যা আমার পকেট থেকে অর্থ নিয়ে নেয়। শুধু এইটুকু জ্ঞানই যথেষ্ট। আপনি ধনী হতে চান, সারা জীবন ধরে সম্পত্তি কিনে যান। যদি গরিব বা মধ্যবিত্ত হতে চান, সারা জীবন দায় কিনে যান। বাস্তব জগতে এই তফাৎটা না জানাটাই অধিকাংশ মানুষের আর্থিক সংগ্রামের কারণ। শব্দ সংখ্যাজ্ঞানের অভাবটাই আর্থিক সংগ্রামের ভিত্তিস্বরূপ। যদি কারোর আর্থিক দিক দিয়ে অসুবিধা হয়, তার মানে সে সংখ্যা বা শব্দ বুঝতে পারে, পড়তে অক্ষম। তাতে তাদের কিছু ভ্রান্ত ধারণা। ধনীরা ধনী কারণ তারা নানা বিষয়ে আর্থিক সংগ্রামরত মানুষের চেয়ে বেশি জ্ঞান রাখেন। সুতরাং আপনি যদি ধনী হতে চান আর ধনরক্ষা করতে চান, তাহলে শব্দ আর সংখ্যার দ্রুতি জ্ঞান অর্থাৎ আর্থিক সাক্ষরতা একান্তভাবে জরুরি। নকশায় তীর চিহ্নটি অর্থের ব্যবহারের ক্যাশ ফ্লো বোঝাচ্ছে। শুধু সংখ্যা দিয়ে প্রায় কিছুই বোঝা যায় না। যেমন শুধু শব্দ সবসময় যথেষ্ট নয়, বক্তব্যটাই আসল। আর্থিক রিপোর্টের সংখ্যা পড়া গল্পের মধ্যে রেখাচিত্র খোঁজার সঙ্গে তুলনীয়। ক্যাশ কোথায় যাচ্ছে সেই গল্পই। 80% পরিবারের আর্থিক গল্পটা হচ্ছে তারা ধনী হওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করছে। এমন নয় যে তারা অর্থ উপার্জন করছে না, কিন্তু সম্পত্তি কেনার বদলে তারা শুধু সারাটি জীবন দায় বৃদ্ধি করে যাচ্ছে। উদাহরণস্বরূপ, নিচে দেওয়া হলো এক গরিব মানুষের অথবা নিজের বাড়িতে থাকা এমন এক তরুণের ক্যাশ ফ্লো। চাকরি, মাইনের আয়, খরচ, ট্যাক্স, খাবার ভাড়া, জামা কাপড়, মজা, যাতায়াত ইত্যাদি। এই সমস্ত নকশাগুলি খুবই সরলীকৃত বোঝাই যাচ্ছে, কারণ প্রত্যেকের জীবন ধারণের জন্য খাবার, বাসস্থান আর পোশাকের প্রয়োজন আছে। এই নকশাগুলো একটা গরিব, মধ্যবিত্ত বা ধনী ব্যক্তির জীবনের অর্থের প্রবাহ ফ্লো দেখাচ্ছে। এই ক্যাশ ফ্লোর গল্পটা বলছে কিভাবে একজন ব্যক্তি অর্থ ব্যবহার করেন এবং হাতে অর্থ এলে তিনি কি করেন। আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের গল্প দিয়ে শুরু করার কারণ আমি দেখাতে চেয়েছিলাম যে এতগুলি লোকের চিন্তাধারায় কোথায় ত্রুটি ছিল। ত্রুটিটা হচ্ছে অর্থই সবসময় সমাধান করবে। এই জন্যই লোকে আমায় জিজ্ঞেস করে কি করে চটপট ধনী হওয়া যায় অথবা কোথায় তারা শুরু করবে। আমি মাথা নিচু করে থাকি। আমি প্রায় শুনি আমার দেনা হয়ে গেছে, তাই আমার আরও রোজগার করা প্রয়োজন, কিন্তু প্রায় আরও টাকা পয়সার সমস্যার সমাধান করে না। বস্তুত হয়তো এটা সমস্যাটা আরও বাড়িয়ে দেয়। অর্থ আমাদের দুঃখজনক ত্রুটিগুলো স্পষ্ট করে দেয়। অর্থ অনেক ক্ষেত্রেই আমরা যা জানি না সেটাকে সুস্পষ্ট করে তোলে। তাই যখন কোনো ব্যক্তির কাছে ঝড়ের মতো প্রচুর অর্থ এসে যায়, পৈতৃক সম্পত্তি, মাইনে বাড়া অথবা লটারি জেতা, সেটা বেশি দিন স্থায়ী হয় না। তখন সে দ্রুত আগের আর্থিক অবস্থায় ফিরে যায়। কখনো কখনো আর্থিক বিশৃঙ্খলা আগের চেয়েও বেড়ে যায়। আপনার মস্তিষ্কে যে ক্যাশ ফ্লো বা নকশা বিদ্যমান, অর্থ সেটাই প্রকাশ করে। আপনার যদি সমস্তটাই খরচ করার প্রবণতা থাকে, তাহলে অর্থ বাড়লে আপনার শুধু খরচই বাড়বে। সেজন্য বলা হয় মূর্খ আর তার অর্থ মানে একটা বিশাল বড় পার্টি। আমি অনেকবার বলেছি, আমরা পুঁথিগত দক্ষতা আর পেশাদারি দক্ষতা শেখার জন্য স্কুলে যাই। দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের পেশাদারি দক্ষতা দিয়ে আমরা রোজগার করতে শিখি। 1960 সালে
যখন আমি হাই স্কুলে ছিলাম, কেউ স্কুলে পড়াশোনায় ভালো হলে লোকে ধরে নিত সেই মেধাবী ছাত্রটি ডাক্তার হবে। ছাত্রীটিকে কেউ জিজ্ঞেসও করতো না যে সে আদৌ ডাক্তার হতে চায় কিনা। যেহেতু এই পেশাতেই সবচেয়ে বেশি অর্থার্জন প্রতিশ্রুতি ছিল, তাই সকলের এই রকম ধারণা সৃষ্টি হতো। আজকাল ডাক্তারেরা এমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে যে আমি আমার শত্রুরও এমন বিপদ চাইব না। ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালিত ব্যবসা, স্বাস্থ্য পরিচর্যার নিয়ন্ত্রণ, সরকারি হস্তক্ষেপ, অপচিকিৎসার অভিযোগ, আরও কত কী। আজকাল ছোট ছেলেমেয়েরা বাস্কেটবল তারকা টাইগার ডাউডের মতো গল্ফার, কম্পিউটার বিশেষজ্ঞ, মুভি স্টার, রকস্টার, বিউটি কুইন অথবা ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী হতে চায়। কারণ এখন ওইসবই নামযশ, অর্থ আর সম্মান। তাই আজকের শিশুকালের স্কুলে পড়াশোনার আগ্রহী করে তোলে কঠিন। তারা জানে পেশাদারি সাফল্য এখন আর শুধুমাত্র শিক্ষাগত সাফল্যের সাথে যুক্ত নয়। একদিন যেমন ছিল, যেহেতু ছাত্ররা কোনো আর্থিক দক্ষতা ছাড়াই স্কুল থেকে বেরোয়, কোটি কোটি শিক্ষিত লোক তাদের পেশায় সফল হয়েও শেষ অবধি আর্থিক সংগ্রামের সম্মুখীন হয়। তারা আরও পরিশ্রম করে কিন্তু এগাতে পারে না। তাদের অর্থ উপার্জনের পদ্ধতিটা তো দেখানো হয়েছে, কিন্তু অর্থ উপার্জনের পর সেই অর্থের সদ্ব্যবহার করার উপায়টা শেখানো হয়নি। তাদের শেখানো হয়নি আর্থিক বিষয়ে স্বাভাবিক ক্ষমতা অর্জনের পর আপনি কি করবেন, কি করে অন্যদের কাছ থেকে সুরক্ষিত সে অর্থকে রাখবেন, কতদিন এটা নিজের কাছে রাখবেন, আর সেই অর্থ আপনার জন্য কতটা পরিশ্রম করতে পারে। বেশিরভাগ লোক বলতে পারেন না তারা কেন অর্থ সংগ্রাম করছে, কারণ তারা ক্যাশ ফ্লো বোঝে না। একজন ব্যক্তি উচ্চশিক্ষিত হতে পারে, পেশায় সফল হতে পারে, অথচ আর্থিক বিষয়ে সে হয়তো নিরক্ষর। এইসব লোকেরা প্রায় তাদের প্রয়োজনের চেয়ে বেশি খাটে, কারণ তারা শুধু শিখেছে যে পরিশ্রম করে কাজ করতে হয়। অর্থ লাভের সুখ স্বপ্ন কীভাবে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে ওঠে তারই গল্প। পরিশ্রমী মানুষের জীবনযাত্রার একটা নির্দিষ্ট ছক থাকে। সদ্যবিবাহিত সুখী উচ্চশিক্ষিত অল্প ব্যবসায়ী দম্পতি বসবাসের জন্য দুজনের মধ্যে একজনের ভাড়া করে একটা ছোট ঘরে থাকতে হয়। তৎক্ষণাৎ তারা বুঝতে পারে যে তারা সঞ্চয় করতে পেরেছে, কারণ তারা দুজনে একসঙ্গে থাকছে। সমস্যাটা হচ্ছে ঘরটা ছোট, তারা সন্তান চায়, তাই তারা তাদের স্বপ্নের বাড়িটা কেনার জন্য অর্থ সঞ্চয়ের সিদ্ধান্ত নেয়। তাদের এখন রোজগারও দ্বিগুণ, দুজনেরই নিজের জীবনের কর্মজীবনের মনোনিবেশ করে। তাদের রোজগারও বাড়া শুরু করে। তাদের আয় বৃদ্ধিটা ঠিক কীভাবে হয় সেটা নিচের ছবিটা স্পষ্ট করে। সেই সঙ্গে তাদের খরচটাও বাড়ে। কিভাবে, এখানে দেখুন। বেশিরভাগ লোকেদের সর্বপ্রধান খরচা হলো পরিশোধ করা। অনেকে মনে করেন ইনকাম ট্যাক্সই বুঝি সবচেয়ে খরচ সাপেক্ষ, কিন্তু বেশিরভাগ আমেরিকানদের জন্য সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার ট্যাক্স সবচেয়ে বেশি হয়। একজন কর্মীর মনে হতে পারে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের সঙ্গে মিডিওকার বা চিকিৎসা ও পরিচর্যার ট্যাক্স যোগ করলে মোটামুটি 7.5% হয়ে দাঁড়ায়, কিন্তু বাস্তবে এটা দাঁড়ায় 15%, কারণ মালিককেও সোশ্যাল সিকিউরিটির সমতুল্য কর দিতে হয়। সংক্ষেপে, এই টাকাটা মালিক আপনাকে দিতে পারেন না, তার উপর আপনার মাইনে থেকে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কেটে নেওয়া হয়েছে তাতেও ইনকাম ট্যাক্স দিতে হয়। এইভাবে আয়ের সেই অংশটা কখনোই আপনার হাতে পৌঁছায় না, কারণ এটা সোজাসুজি সোশ্যাল সিকিউরিটিতে চলে যায়। তারপর তাদের দায় বাড়াতে নিচের ডায়াগ্রাম অনুযায়ী। এটা সবচেয়ে ভালো বোঝানো যায় আবার সেই অল্প বয়সী দম্পতির জীবনে ফিরে গিয়ে। তাদের আয় বেড়ে যায়, তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা স্বপ্নের বাড়ি কিনবে নিজেদের বাড়িতে। এবার তাদের একটা নতুন ট্যাক্স দিতে শুরু করতে হয়। তারপর তারা তাদের নতুন গাড়ি কেনে, বাড়ির সঙ্গে মানানসই নতুন আসবাবপত্র জিনিসপত্র কেনে। কিন্তু একদিন হঠাৎ তাদের স্বপ্নভঙ্গ হয়। তারা দেখে তারা মর্টগেজের দেনায় আর ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত। তাদেরকে দায় এর আতঙ্ক গ্রাস করে। এবার তারা ইঁদুর দৌড়ে বন্দী হয়ে পড়েছে। একটি সন্তানের জন্ম নেয়, তারা আরও পরিশ্রম করে, এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হয়। আরও অর্থ, আরও বেশি ট্যাক্স, যাকে ব্র্যাকেট ক্রিপ বলে। ডাকে একটা ক্রেডিট কার্ড এসে পৌঁছায়, তারা সেটা ব্যবহার করে। কার্ড ঋণের সীমা স্পর্শ করে। একটা বন্ধকি কোম্পানি ফোনে জানায় তাদের সবচেয়ে বড় সম্পত্তি, তাদের বাড়ির মূল্য বেড়েছে। কোম্পানি থেকে তাদের বিল কনসলিডেশন লোনের প্রস্তাব আসে, কারণ তাদের রেকর্ড যে খুব ভালো। কোম্পানি তাদের আরও বলে গ্রাহককে চড়া সুদের ঋণ ক্রেডিট কার্ড দিয়ে চুকিয়ে দেওয়াই ভালো। তাছাড়া তাদের বাড়ির সুদে একটি বড়
ছাড় আছে। তারা এই রকমই করে চড়া সুদযুক্ত ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেয়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের গ্রাহক ঋণ এখন হোম মর্টগেজে বদলে গেছে। তাদের এখন কম ঋণ শোধ করতে হচ্ছে, কারণ তাদের দেনা 30 বছরের কিস্তিতে বাড়ানো হয়েছে। তাদের পড়োশি তাদের কেনাকাটায় করার আমন্ত্রণ জানায়। তখন মেমোরিয়াল ডের সেল চলছে, অর্থ সঞ্চয়ের এক সুযোগ। তারা নিজেদের বোঝায়, আমরা কিছু কিনবো না, শুধু যাবো আর দেখবো। কিন্তু যদি হঠাৎ কিছু চোখে পড়ে, তাই ধার চুকিয়ে দেওয়ার পরিষ্কার ক্রেডিট কার্ডটিও ব্যাগে ঢুকিয়ে নেয়। আমার এই ধরনের তরুণ দম্পতির সঙ্গে প্রায় দেখা হয়। তাদের নাম পাল্টে যায়, কিন্তু তাদের আর্থিক উভয় সংকট একই থাকে। তারা আমার বক্তব্য শুনতে কোনো একটা বক্তৃতায় আসে। তারা আমায় জিজ্ঞেস করে, আপনি কি আমাদের আরও অর্থ উপার্জনের উপায় বলতে পারেন? তাদের খরচা করার অভ্যাস আর রোজগার করার সন্ধানের প্রথম কারণ। তারা একথাও জানে না যে তাদের অর্থ আছে, তারা যেভাবে খরচা করছে সেটাই আসল সমস্যা। সেটাই অর্থ নিয়ে সংগ্রামের মূল কারণ। আর্থিক নিরপেক্ষতা ও সম্পত্তি এবং দায়বদ্ধতার প্রভেদ না বোঝাই এর কারণ। প্রায় আরও বেশি অর্থালাভ আর্থিক সংকট দূর করতে পারে না। তার জন্যে চাই বুদ্ধি। যারা দেনায় ডুবে আছে তাদের সবার উদ্দেশ্য, আমার বন্ধু প্রায় একটা কথা বলেন, যদি দেখো একটি গর্ত খুঁড়ে তুমি নিজেকেই তাতে ফেলে দিয়েছ, তাহলে গর্তটা খোঁড়া বন্ধ করো। ছেলেবেলায় আমার বাবা প্রায় আমাদের জানাতেন, জাপানিরা 3টি ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল: তলোয়ার, গয়না আর আয়না। তলোয়ার অস্ত্রশাস্ত্রের ক্ষমতার প্রতীক। আমেরিকানরা শত সহস্র ডলার অস্ত্রশস্ত্রে খরচা করেছে, তাই তাদের সামরিক শক্তি সমগ্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। গয়না অর্থের ক্ষমতার প্রতীক। এই প্রচলিত কথায় কিছু সত্যতা আছে। শ্রেষ্ঠ নিয়মটা জেনে রাখো, যার কাছে সোনা আছে সে নিয়মকানুন তৈরি করে। আয়না আত্মজ্ঞানের ক্ষমতার প্রতীক। 3টি জিনিসের মধ্যে জাপানিদের মধ্যে এই আত্মজ্ঞানটাই সবচেয়ে মূল্যবান। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর অর্থের ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার দেয়। তারা সকালে উঠেই অর্থ রোজগার করার জন্য আরও পরিশ্রম করবে বলে কাজে দৌড়ায়। তারা নিজেদের একবারও প্রশ্ন করে না এসবের কোনো অর্থ আছে কিনা। এরা অর্থের বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারে, তাই অর্থের ভয়াবহ ক্ষমতাকে তাদের উপর নেতৃত্ব করতে দেয়। এইভাবে অর্থের ক্ষমতা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। কিন্তু তারা যদি আয়নার ক্ষমতাকে ব্যবহার করত, তাহলে হয়তো নিজেদের জিজ্ঞাসা করত, এর কি কোনো অর্থ আছে? বেশিরভাগ লোক প্রায় নিজেদের অন্তরের জ্ঞানকে, ভিতরকার প্রতিভাকে বিশ্বাস না করে জনতার সঙ্গে চলতে ভালোবাসে। তারা কাজ করে কারণ সবাই তাই করে। তারা প্রশ্ন করার বদলে মেনে নেয়। প্রায় তারা বুদ্ধি না খাটিয়ে তাদের যা বলা হয়েছে তার পুনরাবৃত্তি করে। যেমন, একাধিক বিনিয়োগ করুন, অথবা আপনার বাড়ি একটা সম্পত্তি, আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ, আপনি বেশি ধার নিলে ট্যাক্সে ছাড় পাবেন, একটা নিরাপদ চাকরি খুঁজুন, ভুল করবেন না, ঝুঁকি নেবেন না। বলা হয় যে বেশিরভাগ লোকের জন্যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলা মৃত্যু ভয়ের চেয়েও বেশি ভয়াবহ। মনোবিজ্ঞানীদের মতে জনসমক্ষে বলার ভয়ের কারণ সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়, সবার থেকে আলাদা হওয়ার ভয়, সমালোচনার ভয়, হাস্যাস্পদ হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয়। বাকিদের থেকে অন্যরকম হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান খোঁজার পথে বাধা সৃষ্টি করে। সেই জন্যে আমার শিক্ষিত বাবা বলেছিলেন যে জাপানিরা আয়নার ক্ষমতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, কারণ আমরা যখন মানুষ হিসেবে আয়নার ভিতরে দেখি তখন সত্যকে দেখতে পাই। বেশিরভাগ লোক যে সাবধানে চল কথাটা বলে, তার প্রধান কারণ হচ্ছে ভয়। একটা খেলাধুলা সম্পর্কে কর্মজীবন ও অর্থ সবেতেই প্রযোজ্য। সেই একই ভয়, সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়, মানুষ সব মেনে নেয়। সর্বসাধারণের মতামতে অথবা জনপ্রিয় হওয়ার বিরুদ্ধে প্রশ্ন করে। আপনার বাড়ি একটা সম্পত্তি, একটা পদোন্নতি। একদিন আমি ভাইস প্রেসিডেন্ট হব, অর্থ সঞ্চয় করুন। মাইনে বাড়লে আমি একটা বড় গাড়ি কিনবো, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা নিরাপদ। টিকল মি এলমো ডল এখন স্টকে নেই, কিন্তু আমার কাছে একটা রয়ে গেছে, যার জন্য এখনও কোনো ক্রেতা আসেনি। ভিড়ের সাথে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টার ফলে নানা আর্থিক সমস্যা হয়েছে। মাঝে মাঝে আমাদের সবারই আয়তনের নিজের প্রতিফলন দেখা উচিত এবং বাইরের ভয়ের কাছে আত্মসমর্পণ না করে আমাদের অন্তরের জ্ঞান যা বলছে তার প্রতি সততা দেখানো প্রয়োজন।